হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। থাম্বনেল দেখেই তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে আজকে আলোচ্য বিষয় হলো WBSSC যে PYQটা আছে 1999 থেকে 2012, তার 2008 সালের যে হিস্ট্রি পিজির কোশ্চেন সেই সেটটা নিয়ে আজকে আলোচনা হবে। চলো ফার্স্ট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। মহাবীরের ধর্মের মূল নীতিগুলি কী ছিল? জৈন ধর্মে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ তার শিষ্যদের চতুর্যাম অর্থাৎ অচৌর্য, অপরিগ্রহ, অনাসক্তি এবং সত্যবাদিতা এই চারটি বিষয়ে সংযম বা সাধনার উপদেশ দেন। এর সঙ্গে 24তম তীর্থঙ্কর অর্থাৎ শেষতম তীর্থঙ্কর মহাবীর ইন্দ্রিয়কে জয় করার জন্য ব্রহ্মচর্যকে একটি মূল নীতি হিসাবে সংযোজন করেন, মানে এই চারটের সাথে আরেকটা যোগ করে, তাহলে কটা হচ্ছে? 5টা হচ্ছে। কর্মফল ও জন্মান্তরবাদে বিশ্বাসী মহাবীর কর্মফলের হাত থেকে মুক্তির জন্য ত্রিরত্ন অর্থাৎ সৎবিশ্বাস, সৎজ্ঞান, সৎ আচরণ পালন করার উপর জোর দেন। এর মাধ্যমে পার্থিব বন্ধন মোচন করা সম্ভব বলে তিনি মনে করেন। তিনি বিশ্বাস করতেন যে অন্নশক্তি কঠোর কৃষ্ণ সাধন ও তপস্যার দ্বারা মোহ লাভ সম্ভব। তিনি বিশ্বাস করতেন যে জগতের সকল বস্তুর মধ্যে প্রাণ আছে। পরবর্তী প্রশ্ন, বিশাখ দত্ত কে ছিলেন? বিশাখ দত্ত ছিলেন গুপ্ত যুগের মানুষ। তিনি ছিলেন গুপ্ত যুগের একজন বিখ্যাত দার্শনিক ও সাহিত্যিক। তার লেখা দুটি বিখ্যাত গ্রন্থ হল মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম নাটক। মুদ্রা রাক্ষস নাটকটি মৌর্য যুগের কয়েক শতক পরে রচিত হলেও এই নাটক থেকে চন্দ্রগুপ্ত মৌর্য ও চাণক্য কর্তৃক নন্দ বংশের উচ্ছেদ সাধনের কথা জানা যায়। তার দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে জানা যায় যে গুপ্ত বংশীয় সম্রাট সমুদ্রগুপ্তের মৃত্যুর পরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেননি। তার আগে পূর্বে অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের জ্যেষ্ঠ ভ্রাতা রামগুপ্ত সিংহাসন আরোহণ করেন। তিনি এক শক রাজার হাতে পরাজিত হয়ে কলঙ্কজনক শর্তে সন্ধি করতে আগ্রহী হলে তার ঘনিষ্ঠ ভ্রাতা অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেই শক রাজাকে আর রামগুপ্ত উভয়কেই হত্যা করে এবং গুপ্ত সাম্রাজ্যে বংশের মান রক্ষা করেন ও সিংহাসন আরোহণ করেন। এই সম্বন্ধে ইনফরমেশন দেখো এই বিশাখ দত্তের যে নাটক এই মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম এখানে উল্লেখ আছে। ওকে, এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। বাবরের পুরো নাম কি? তার আত্মজীবনীর নাম কি? কে রচনা করেন? বাবরের পুরো নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তার আত্মজীবনীর নাম হলো তুজুক-ই-বাবরি বা বাবরনামা। এটি তুর্কি ভাষায় রচনা করেন আকবর। এই তুর্কি ভাষার আরেকটা নাম হচ্ছে চাগদাই ভাষা বা এটাকে চাগদাই তুর্কি ভাষা বলা হয়। ওকে, তো দেখো এই যে বাবর এ কোথাকার লোক ছিল না, মধ্য এশিয়ার আর কি ফরগনা যে একটা এলাকা, সেখানে আজকে যেটা তুর্কিস্তান, উজবেকিস্তান এই এলাকা সংলগ্ন এলাকা, যেটা মানে এই দেশগুলো সংলগ্ন এলাকা এখানে। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। দেওয়ানি লাভের রাজনৈতিক গুরুত্ব কী ছিল? 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের রাজনৈতিক গুরুত্ব ছিল সুদূর প্রসারী, যথা 1 নম্বর, এতদিন পর্যন্ত বাংলাদেশে কোম্পানি যে নানা অধিকার ভোগ করেছিল তার কোনো আইনগত স্বীকৃতি ছিল না, কিন্তু দেওয়ানি লাভের ফলে কোম্পানি সেই ক্ষমতার আইনগত স্বীকৃতি লাভ সম্ভব হয় তার দ্বারা, মানে কোম্পানির দ্বারা। দেওয়ানি লাভ 2 নম্বর হচ্ছে দেওয়ানি লাভের ফলে বাংলার নবাব কোম্পানির বৃত্তিভোগীতে পরিণত হয়েছিলেন। কোম্পানি অনুমতি ছাড়া নবাবের কিছুই করা সম্ভব ছিল না। 3 নম্বর হচ্ছে দেওয়ানি লাভের ফলে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব কোম্পানি নিয়ন্ত্রণে আসার ফলে কোম্পানি তার কাজ কারবারে সেই অর্থ ব্যবহার করার সুযোগ পায়। 4 নম্বর হচ্ছে কোম্পানি দেওয়ানি লাভের ফলে যে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল তা বাংলা দুর্ভিক্ষকে ডেকে এনেছিল। এরই ফলশ্রুতি হিসাবে কি হয়, এর পরবর্তীকালে আমরা দেখতে পাই যে বাংলা একটা কি মহাবিপর্যয় মানে দুর্যোগ আসে, যেটা কি না 76-এর মন্বন্তর। 76-এর মন্বন্তরটা কত সালে? 1770, আর বঙ্গাব্দ বললে হবে 1176। ওকে, এটা কিন্তু ভালো করে তোমরা মাথায় ঢুকিয়ে রাখবে। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। ভারতের বস্ত্রশিল্পের ওপর ঔপনিবেশিক শাসনে কী প্রতিক্রিয়া দেখা দিয়েছিল? ভারতের বস্ত্রশিল্পের অবক্ষয় নানা কারণ দেখা দিয়েছিল, যথা 1 নম্বর, ইউরোপে ভারতের সুতি বস্ত্রের চাহিদা থাকলে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে বস্ত্রশিল্পের উৎপাদন প্রচণ্ড বৃদ্ধি পায়, ফলে ভারতীয় বস্ত্রের চাহিদা কমে যায়। 2 নম্বর হচ্ছে ব্রিটিশ সরকারের অসম শিল্পনীতি ও অসম শুদ্ধ সংরক্ষণ নীতির দরুন ভারতের বস্ত্রশিল্প প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে বাধ্য হয়। 3 নম্বর, ইংল্যান্ডের শিল্পপতিরা ইংল্যান্ডে ভারতীয় বস্ত্রের প্রবেশ নিষিদ্ধ করতে সরকারকে চাপ দিয়ে নিষিদ্ধ করতে সক্ষম হয়। 4 নম্বর, অষ্টাদশ শতকে দেশীয় রাজ্যগুলির পতন ও অভিজাত শাসককুলের অর্থনৈতিক অবক্ষয়ের দরুন বস্ত্রশিল্পের পতন অনিবার্য হয়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, নরমপন্থী ও চরমপন্থীরা কবে কোন অধিবেশনে ভাগ হয়ে যায়? 1907 খ্রিস্টাব্দতে কংগ্রেসের সুরাট অধিবেশনে।
1905 থেকে 1907 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের নেতাদের মধ্যে আন্দোলন পদ্ধতি নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছিল তারই অনিবার্য পরিণতি ছিল 1907-এর সুরাট অধিবেশনে কংগ্রেসের ভাঙন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে নরমপন্থী চরমপন্থী 5 থেকে 7 পর্যন্ত হয়েছে, এখানে তো তোমার আন্দোলন পদ্ধতি নিয়ে ঝামেলা হচ্ছে। তো পরপর 3টে সালের আমি অধিবেশনগুলো বলে দিই। 1907 সালটা তোমরা জেনে গেলে সুরাট অধিবেশন, আর এখানে রাসবিহারী ঘোষ নামক এক ব্যক্তি ছিল, এখানে সভাপতিত্ব করেছিল। 1905 সালেরটা কোথায় হয়েছিল? 1905 সালেরটা হয়েছিল বেনারস হয়েছিল। আর 1906 সালেরটা হয়েছিল কলকাতা অধিবেশন, 1906 সালে। এই অধিবেশন 3টে মনে রাখলে অনেক সময় তোমার কি হয় না, মানে সব এতে হয়তো যে সভাপতিত্ব করেছিল সেটা হয়তো অতটা ইম্পর্টেন্ট নাও হতে পারে, মানে ইম্পর্টেন্ট নয় তা নয়, মানে লেস দেন, এই যে যতটা হয় তার থেকে লেস দেন, বাট এই যে অধিবেশনগুলো এগুলোর মধ্যে 1907 সালটা দুটো জিনিসই মনে রাখতে হবে, কোথায় হয়েছিল আর কার সভাপতিত্বে। ওকে, এবার চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে। খোদাই খিদমতকার কবে এবং কে প্রতিষ্ঠা করেন? খোদাই খিদমতকার বা খুদার সেবক নামক দলটি প্রতিষ্ঠা করেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের গান্ধীবাদী নেতা সীমান্ত গান্ধী, খান আব্দুল গফর খান। গান্ধীজির নেতৃত্বে জোর কদমে আইন অমান্য আন্দোলন শুরু হলে আব্দুল গফর খাঁ 600 জন তার অনুগামীকে নিয়ে লাল কোর্তা বাহিনী গঠন করে 1930 খ্রিস্টাব্দতে সক্রিয়ভাবে আন্দোলনের সাথে যুক্ত হন। ধর্মীয় কারণে এই অভ্যুত্থান শুরু হলেও রাজনৈতিক ক্ষেত্রে এর সুদূরপ্রসারী প্রভাব ছিল। মূলত উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে দুর্ধর্ষ পাঠান উপজাতিদের মধ্যে অহিংসা ও সমাজ সংস্কারের আদর্শ ও জাতীয়তাবাদী ভাবধারা বিস্তারের জন্য তিনি এই দল প্রতিষ্ঠা করেন। এই দলের সদস্যরা লাল রঙের কুর্তা পরিধান করতে বলে এদের লাল কুর্তা বাহিনীও বলা হয়। পরবর্তী প্রশ্ন, মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ও ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা ছিলেন মাস্টারদা সূর্য সেন। তার নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল 64 জন বিপ্লবীকে নিয়ে চট্টগ্রামের সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করে। তার সঙ্গীদের মধ্যে অন্যতম ছিল লোকনাথ বল, গণেশ ঘোষ, নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ। 1934 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি চট্টগ্রামের জেলেই তার ফাঁসি হয়। তার বাকি সদস্যদের মধ্যে কিছু জনা ধরা পড়ে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। কেউ বা ইউরোপিয়ান ক্লাব, ওই 1932-33 নাগাদ যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণকালে মারা যান। ওকে, পরবর্তী প্রশ্ন, সত্যবিলোপ নীতি কি? সত্যবিলোপ নীতির প্রবর্তক ছিলেন লর্ড ডালহৌসি। এই নীতিকে ইংলিশে কি বলা হয়? সাবসিডারি অ্যালায়েন্স বলা হয়, অধীনতামূলক মিত্রতা নীতিকে, আর এটাকে বলা হয় ডক্ট্রিন অফ ল্যাপস। ওকে, এই নীতিতে বলা হয়েছে 1 নম্বর, কোম্পানি স্থাপিত দেশীয় রাজ্যের কোনো রাজার স্বাভাবিক উত্তরাধিকার বা তার নিজস্ব সন্তান না থাকলে সেই রাজ্যের সিংহাসনে এই রাজবংশের অধিকার লোপ পাবে। এই পুত্রহীন কোনো রাজা কোনো দত্তক পুত্র বা অ্যাডপ্ট চাইল্ড গ্রহণ করতে পারবে না। মানে অ্যাডপ্ট চাইল্ড বলতে যেটা বিশেষ করে কারোর সান যেটা অ্যাডপ্ট করা, ওকে, পারবেন না। তার বংশের সত্ত্ব লোপ পাওয়া, এই সত্ত্ব কোম্পানির উপর বর্তাবে। 3 নম্বর, এখানে হচ্ছে করদ রাজ্যগুলির রাজাদের দত্তক গ্রহণ করতে হলে কোম্পানি অগ্রিম অনুমতি লাভ করতে হবে, নতুবা দত্তক গ্রহণ অবৈধ বলে বিবেচিত হয়। যদি অনুমতি না পাওয়া যায় তবে এই রাজ্যগুলির শর্ত কোম্পানিকে বর্তাবে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট ছিল। আর 3 নম্বর হচ্ছে স্বাধীন দেশীয় রাজ্যগুলি রাজাদের দত্তক গ্রহণে কোম্পানি কোনো আপত্তি থাকবে না। পরবর্তী প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে প্রাশিয়া ও ফ্রান্সের প্রতিনিধি কারা ছিলেন? 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রেডারিক ও প্রধানমন্ত্রী হ্যামবোল্ট উপস্থিত ছিলেন এবং ফ্রান্সের প্রতিনিধি ছিলেন প্রধানমন্ত্রী ট্যালিরা। পরবর্তী প্রশ্ন, আর ট্রাফালগারের নৌযুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1805 খ্রিস্টাব্দের 21 অক্টোবর ইংরেজ নৌসেনাপতি নেলসনের সাথে ফরাসি সম্রাট নেপোলিয়নের হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কারা ছিলেন? ডিরোজিও লুই হেনরি ভিভিয়ান ডিরোজিওর অনুগামীদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। এরা হিন্দু ধর্ম সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা ও কুসংস্কারের বিরুদ্ধে যে প্রগতিশীল আন্দোলন গড়ে তুলেছিলেন তার নব্যবঙ্গ নামে পরিচিত। এই দলের উল্লেখযোগ্য সদস্যগণ হলেন রামতনু লাহিড়ী, রসিক কুমার মল্লিক, পারিচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত প্রভৃতি। মেই ক্যাম্প গ্রন্থ কবে কে রচনা করে? 1923 খ্রিস্টাব্দে জার্মান সেনাপতি লুডেনড্রফের সহযোগিতায় হিটলার ভাইমার প্রজাতন্ত্রীকে উচ্ছেদ করতে গিয়ে কারারুদ্ধ হন। কারারুদ্ধ অবস্থায় তিনি তার আত্মজীবনী মেই ক্যাম্প বা আমার সংগ্রাম গ্রন্থটি রচনা করেন। পরবর্তী প্রশ্ন, ভার্সাই সন্ধিতে 4 প্রধান ব্যক্তিত্ব কারা ছিলেন? আমেরিকার রাষ্ট্রপতি উইড্রো উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ, পররাষ্ট্রমন্ত্রী জর্জ ক্লিফেন্সো,
ফ্লিসেন্সো আর ইতালির প্রধানমন্ত্রী ভিটারি অরল্যান্ডো, এই চারজন ছিলেন সম্রাটের এই সম্মেলনের প্রধান। ভার্সাই সন্ধি কত সালে হয়? 1919 সাল, 1819 ওই সময়টা বলে যে ওই সময় শান্তি চুক্তি হয় প্যারিসের, আর ওই সময়কালে খুব নিকটেই ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন, টিলসিটের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1807 খ্রিস্টাব্দে রাশিয়ার সাথে রাশিয়ার সম্রাট জার প্রথম আলেকজান্ডারের সাথে ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়নের মধ্যে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়। এখানে তৃতীয় নেপোলিয়ন না, এটা একটু ভুল আছে, এখানটা তো কারেকশান করে দিচ্ছি। 1807 সালে ছিল নেপোলিয়ানই, প্রথম নেপোলিয়ন মানে নেপোলিয়ন বোনাপার্ট। আর তৃতীয় নেপোলিয়ন কাকে বলা হয়? লুই নেপোলিয়নকে। ওটা 1852 থেকে 1870 সময় উনি শাসনকাল করেন রাজা হিসাবে, আর 1840 থেকে 1852 সালে উনি রাষ্ট্রপতি হিসাবে তোমাদের কি হয় না সিংহাসনে বসেছিল, ওটা লুই। আর আমি একটা যেটা বললাম যে সন্ধিটা হয়, এটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের সাথে। ওকে, আলেকজান্ডারের ভারত আক্রমণকালে ভারতের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল? আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় ভারতের রাজনৈতিক অবস্থা ছিল বিভাজিত এবং দুর্বল, কোনো কেন্দ্রীয় শাসন ছিল না এবং বিভিন্ন রাজ্যের মধ্যে পরস্পর বিরোধ যুদ্ধ চলেছিল। এই কারণে আলেকজান্ডার সহজেই ভারত আক্রমণ করতে সক্ষম হয়। পরবর্তী প্রশ্ন, সিংহাসন আরোহণের সময় ইলতুৎমিশের কাছে কী কী সমস্যা ছিল? ইলতুৎমিশের সিংহাসন আরোহণের সময় বা বসার সময় তুর্কি অভিজাতদের বিরোধিতা, বিভিন্ন প্রদেশে বিদ্রোহ, রাজনৈতিক অস্থিরতা এবং গজনির হুমকির মতন একাধিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এই সিংহাসন আরোহণের সময় আরেকটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে যে মঙ্গল আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছিল। মানে কীভাবে করে করা যায় এটা, সেই সময় কি হয় না 1221 সাল নাগাদ বলা হয় যে জালালউদ্দিন মঙ্গিবন্নি, উনি খোয়ারিজমের শাসক, উনি ছুটে আসেন। কার আক্রমণের ভয়ে ইলতুৎমিশের কাছে ছুটে আসে? না চেঙ্গিস খান ভয়ে। তো এখানে ইলতুৎমিশ তাকে কিছু সাহায্য করতে পারেনি। এবার চলে আসবো পরবর্তী প্রশ্নের দিকে। বৈরাম খাঁ কে ছিলেন? বৈরাম খাঁ ছিলেন মুঘল সম্রাট আকবরের প্রধান অভিভাবক ও সেনাপতি। হুমায়ুনের মৃত্যুর পর তার নাবালক পুত্র আকবরের হয়ে তিনি শাসন চালান এবং 1556 সালের পানিপথের দ্বিতীয় যুদ্ধে হেমচন্দ্র বিক্রমাদিত্য, বা যার আরেক আসল নাম হচ্ছে হিমু, উনি হচ্ছে আদিল শাহের হিন্দু সেনাপতি, তাকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি আরও সুদৃঢ় করেন। যদি বলা হয় মুঘল সাম্রাজ্যকে স্থাপন করে বাবর আর মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, তাহলে আকবর। বোঝা গেল? ভানসিটার্ট কে ছিলেন? ভানস্টার্ট ছিলেন 1760 থেকে 64 সালের মধ্যে বাংলার গভর্নর, যিনি মির্জাফরের পরিবর্তে মীর কাসিমকে নবাব নিযুক্ত করেন এবং ইংরেজ বাংলা সংঘাতের একটি গুরুত্বপূর্ণ পর্বে নেতৃত্ব দেন। সেই সময় কি হয়, এই ভ্যানস্টার্টের সময় কিন্তু একটা যুদ্ধ হচ্ছে বিখ্যাত বাংলার ক্ষেত্রে। এটা হলো যে বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দতে। ভারত সভা কবে কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়? 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু ভারত সভা প্রতিষ্ঠা করেন, যা জাতীয় রাজনীতির প্রথম সংগঠিত রূপ হিসেবে বিবেচিত হয়। এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কি বলা হয়? বাংলার কঠিন রাজা। বোঝা গেল? এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। রবীন্দ্রনাথ কবে এবং কেন নাইট উপাধি ত্যাগ করেন? 1919 সালের 30শে মে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এই নাইট উপাধি ত্যাগ করেছিল। কবে করেছিল? 1919 সালের 30শে মে। আর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালের 13ই এপ্রিল, যেটা ওই পাঞ্জাবে বৈশাখী উৎসব উপলক্ষে, মানে উৎসব চলছিল সেই সময় এটা হয়েছিল। এটি ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটি নৈতিক এবং সাহসী প্রতিবাদ। এবং এই একই সময় দেখতে পাবো আমরা যে মহাত্মা গান্ধীও নাইট উপাধি হোক বা আরও কাইজারি হিন্দ, এই উপাধিগুলো এক এক করে ত্যাগ করছে, এই পিছু করে সময়কালটা আছে। মিরাট ষড়যন্ত্র মামলার কয়েকজন নেতার নাম বলুন। মিরাট ষড়যন্ত্র মামলায় সৌমেন্দ্র লাহিড়ী, এস.এ. ডাঙ্গে, মোজাফফর আহমেদ, সৌরিশ চন্দ্র ঘোষ ও ব্রিটিশ নাগরিক ফিলিপ স্ম্যাট অন্যতম অভিযুক্ত ছিলেন। এই মামলা ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কমিউনিস্ট শ্রমিক আন্দোলন দমন করা একটি কৌশল। মামলাটি শুরু হয় 1929 সালে। এটা কিন্তু একটা কমিউনিস্ট আন্দোলন নামেও পরিচিত ছিল এবং এটাকে কমিউনিস্ট ষড়যন্ত্র মামলা হিসাবেও এটাকে বলা, মানে অনেক জায়গায় অনেকে অভিহিত করেন। তো তোমরা একটু বইগুলো দেখো, আশা করি তোমরা এগুলোর মধ্যে কোনো কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের মধ্যে। এবার চলে আসবো পরের প্রশ্নের দিকে।
সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করে? 1909 সালে মনলি মিন্টো সংস্কারের মাধ্যমে লর্ড মিন্টো ভারতের রাজনীতিতে সাম্প্রদায়িক বিভাজনের সূচনা করে। এতে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। এটি পরবর্তীকালে ভারতের বিভাজনের পথ প্রশস্ত করে বা ভারতীয় বিভাজনের বীজ রোপণ করে। পরবর্তী প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন কবে এবং কোন তারিখে হয়? 14 জুলাই 1789 সালে প্যারিসবাসীরা বাস্তিল দুর্গ দখল করে। এটি ফরাসি বিপ্লবের সূচনা ও রাজতন্ত্রের পতনের প্রতীক। এই সময় থেকে এক এক করে শুরু হচ্ছে এবং এই যে দেখো 14 জুলাই তারিখটা, এই 14 জুলাই তারিখটাকে ফরাসিরা তাদের দেশের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। আর তাদের দেশের একটা জাতীয় সঙ্গীত, এটা জানি না, এটা মানে প্রশ্নটা এখন আসবে কিনা, আসলেও আসতে পারে এই রিলেটেড। এটা হয়তো ইতিহাসে হয়তো কিছু কিছু বইয়ে দেওয়া থাকে। তো ওটা হচ্ছে লা মার্সেই। ফ্রান্সের যে জাতীয় সঙ্গীত তার নাম লা মার্সেই। ভারতের যেমন হচ্ছে জনগণ মন, ঠিক সেই রকমই সিমিলারিটি করে দেখবে। ভারতের জনগণ মন জাতীয় সঙ্গীত আর ফ্রান্সের ক্ষেত্রে হচ্ছে লা মার্সেইজ। ওকে, পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? বা অনেক জায়গায় প্রাচ্য পাশ্চাত্য না লিখে দেবে অ্যাংলিস্ট আর ওরিয়েন্টালিস্ট বিতর্ক কী, এরকম লাইন তুলে দিতে পারে। আমি ইংলিশ নামটা বলে দিলাম, তোমরা মনে রেখো। ভারতের শিক্ষানীতিতে দেশীয় ভাষা না ইংরেজি ভাষা প্রাধান্য পাবে, এই নিয়ে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে যে বিতর্ক হয় তাকে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক বলে। এই বিতর্কের পরিণতিতে ইংরেজি শিক্ষানীতির পথ সুগম হয়। এই পাশ্চাত্যবাদীদের বক্তব্য কি, নামগুলো দেখে নেবে কারা কারা, একটু বক্তব্যটা হালকা বলে দিই। যে প্রাচ্যবাদীদের বক্তব্য ছিল ভারতে যে শাসন কার্য চালাচ্ছে ইংরেজরা, তো দেশীয় ভাষা বা যে আরও ভাষাগুলো আরবি, উর্দু, ফার্সি, আরও যে হিন্দি, আরও যে ভাষাগুলো, ওই ভাষায় শিক্ষানীতি প্রয়োগ করতে বলছিল প্রাচ্যবাদীরা। আর পাশ্চাত্যবাদীরা বলেছিল না, ওইসব কিছু ভাষা হবে না, ইংরেজিটা হবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কী? চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে 22 মার্চ লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন। এতে জমিদারদের জমির মালিকানা দিয়ে তাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে রাজস্ব আদায়ের ব্যবস্থা করা হয়। এটি ব্রিটিশদের রাজস্ব সংগ্রহী নীতিতে সুবিধা করে দিলেও কৃষকদের উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে এবং কবে কোথায় করেছিলেন? গদর পার্টি 1913 সালে লালা হরদয়াল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে প্রতিষ্ঠা করেন। এই পার্টির উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতে স্বাধীনতা অর্জন করা। এটা তো আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে হয়েছিল। আর কে করেছিল? এটা হচ্ছে লালা হরদয়াল করেছিল। নামটা মনে রাখবে, লালা হরদয়াল। পরবর্তী প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কী ছিল? সাঁওতাল বিদ্রোহের কারণগুলি ছিল নিম্নলিখিত কী কী? না, জমিদার মহাজন ব্রিটিশ প্রশাসনের যৌথ শোষণ, জমি থেকে এই সাঁওতালদের উচ্ছেদিকীকরণ, তারপর বিচারহীনতার কারণে সাঁওতালরা 1855 সালে এক রক্তক্ষয়ী বিচার শুরু করে। এছাড়া কেনারাম বেচারাম যে ব্যবস্থা, সেটা দিকু বহিরাগতরা এরা ছিল। তারপরে রেলপথ স্থাপনের সময় এই সময় সাঁওতালদের গরু, হাঁস, মুরগি চুরি করে নেওয়া, তারপরে ইংরেজ কোম্পানি কর্মচারীদের দ্বারা কি মহিলাদের নানাভাবে উত্ত্যক্ত বা নির্যাতন করা ইত্যাদি ছিল কারণ। পরবর্তী প্রশ্ন, 1818 সালে মারাঠা শক্তির পতনের তাৎপর্য কী ছিল? 1818 সালে মারাঠা শক্তির পতনের মাধ্যমে ভারতের বৃহৎ অংশ ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসে এবং উপনিবেশ স্থাপনের পথে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই সময়টাকে ভারতীয় ইতিহাসে জলবিভাজিকা বলা হয়। ব্রিটিশ শাসনের ইতিহাসে এটা বলেছিল পার্সিভার স্পিয়ার। ঠিক আছে, এই কোটেশনগুলো কে কী বলছে এখান থেকে দিয়ে দিতে পারে যে ভারতীয় ইতিহাসে বা ব্রিটিশ ভারতীয় ইতিহাসে জলবিভাজিকা কোন সময়কালকে কে বলেছেন। তো এটা হচ্ছে পার্সিভার স্পিয়ার। ওকে, আজকে আমি আলোচনা করলাম 2008 সালের যে পিজির কোশ্চেনপত্র সেই সেটটা নিয়ে। পরবর্তী দিনে অন্য একটা সেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আজকে এই পর্যন্ত থাকলো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।